নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। শুভেন্দু অধিকারী একদা মমতার সাগরেদ, মমতার সেকেন্ড হ্যান্ড কমান্ড। তিনি আজকে মমতা ব্যানার্জিকে আক্রমণ করছেন। চোরেদের রানী মমতা ব্যানার্জি। রাজনীতিতে কতই রঙ্গ, আজ বন্ধু কাল শত্রু। আজকে আপনার মুখ্যমন্ত্রীটুকু কেড়ে নেওয়ার জন্য শুভেন্দুবাবু উঠে পড়ে লেগেছেন। শুভেন্দুবাবু এটাই হয়তো ভাবছেন যে এর পরবর্তী মুখ্যমন্ত্রী তিনি হবেন, কিন্তু বিজেপি নেতৃত্ব ঠিক করবে তিনি হবেন না অন্য কেউ হবেন। যাই হোক, সে কথা পরে, 2026 আসতে দেরি আছে। মমতা ব্যানার্জি যা নির্লজ্জ, তাতে এর মধ্যে ইস্তফা দেবেন কি না বলা যায়। হয়তো তার মুখ্যমন্ত্রীর চেয়ারটি টেনে ধরে বসে থাকবেন, একটি হ্যান্ডেল ধরে বসে থাকবেন, কেউ তাকে পা টেনে হিচড়ে নামাতে হবে, তবে গিয়ে হয়তো নামবেন, তার আগে নামবেন না। মানবিকতার খাতিরে নিজে ইস্তফা দিতে যাবেন না। তার জন্য যে 1.5 লাখ ফ্যামিলি কি অসম্ভব অসুবিধার মধ্যে পড়লো। একবার জমি বেচে টাকা দিয়েছেন তারা, আর একবার জমি বেচে সরকারি পয়সা শোধ করবেন। এই 26,000 যে চাকরি বাতিল হয়েছে, এই 26,000 চাকরি বাতিল হওয়ার মধ্যে যাদের মেরিট লিস্টে নাম ছিল তাদের চাকরিও বাতিল হয়েছে। তার অর্থাৎ মেরিটের কোনো দাম নেই। তারা প্রশ্ন করতেই পারে এবং তারা করছে। আজকে ধর্মতলায় দাঁড়িয়ে তারা প্রশ্ন করছে, তারা ওএমআর শিট নিয়ে এসে প্রশ্ন করছে। তার কি জবাব হবে? আদালত বলছে চাকরি কিনেছে এবং যারা প্রকৃত মেরিট লিস্টে নাম ছিল এদেরকে আলাদা করতে পারেনি, তাই সবাইকে বাদ দিলাম। এরপরে আবার রিভ্যালুয়েট হবে, তো তখন আপনারা যদি মেরিট লিস্টে আপনাদের নাম আসে আপনারা অবশ্যই চাকরি পাবেন। অর্থাৎ মেরিট লিস্টে যাদের নাম ছিল তারা কিন্তু আবার তাদের চাকরি ফিরে পাবেন, কিন্তু যারা চাকরি কিনেছিলেন তারা কিন্তু তাদের চাকরি ফিরে পাবেন না। অর্থাৎ যারা চাকরি কিনেছেন তাদের জীবন নষ্ট, দুবার টাকা নষ্ট। আপনাদের টাকা কিন্তু মমতা ব্যানার্জি খেয়েছেন, আপনাদের টাকা কিন্তু অন্য কেউ খাননি। আপনাদের টাকার 75 ভাগ টাকা কিন্তু মমতা ব্যানার্জির পকেট তো নেই, শাড়ির আঁচলের মধ্যে কোথাও নিয়ে নিয়েছেন। ওই সাদা আঁচলের মধ্যে যে ওই সাদা আঁচলকে যে এত বদনাম করে দিয়েছেন মমতা ব্যানার্জি, যে আঁচল মায়ের আঁচল হতো সেই আঁচলকে যে এত বদনাম করে দিয়েছেন তার বলার ভাষা রাখে না। আজকে দিলীপবাবু যে কথাটি বলছেন, গতকালকে আমিও বলেছিলাম, কিন্তু আমি ছোটো ইউটিউবার তো বেশি পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু দিলীপবাবুর কথাটি লোকের কাছে পৌঁছে গেছে। দিলীপবাবু বলছেন যে 3,000 কোটি টাকা যে যারা চাকরি কিনতে চেয়েছিল তাদের কাছ থেকে নেওয়া হয়েছে, সেই 3,000 কোটি টাকা তো মমতা ব্যানার্জির সাগরেদ নেতা মন্ত্রীরাই নিয়েছেন। তো তাদেরকে বলুন সেই টাকাটা ফেরত দিতে, সেই টাকাটা তাদেরকে ফেরত দিতে বলুন। আর যদি ফেরত দিতে না চায়, চলুন তাদের বাড়ির সামনে চলুন, আমরা বিজেপি কর্মীরা সেখানে গিয়ে আপনাদের পাহারা দেবো, আপনাদের সাহায্য করব। হক কথাই বলেছেন, এটাই হওয়া উচিত। নাহলে সবার তো আর 40 বিঘা 50 বিঘা জমি নেই যে দুবার তারা শোধ করে দেবেন। 2-4 বিঘা জমি সবারই থাকে, কিন্তু 40-50 বিঘা জমি তো সবার নেই। তো সবার পক্ষে এটা খুব মুশকিল। টাকাটা আদালত ফেরত চেয়েছে, সেই টাকাটা তারা দেবেন কোথা থেকে? তো তারা যে নেতা মন্ত্রীকে টাকা দিয়েছেন তাদের ঘর থেকে টেনে বার করে তাদের কাছ থেকে টাকা আদায় করে এসে কোর্টে জমা করুন, সেটাই একমাত্র রাস্তা। এদিকে মমতা ব্যানার্জির মাথা খারাপের মতন অবস্থা, চিৎকার করছেন, হে হে করে চিৎকার করছেন, গলা তুলে চিৎকার করছেন। চোরের মায়ের যেমন বড় গলা হয় সেরকম আর কি। এক তো চোরি, তারপরে সেনাজড়ি। আদালতকে প্রশ্ন করছেন যে এই 8 বছর ধরে কেন হলো না, এখন এই ভোটের সময় কেন এরকম সিদ্ধান্ত নিতে হলো, ভোটের সময় কেন এরকম অর্ডার দিতে হলো, এই 26,000 লোকের চাকরি কেন কেড়ে নেওয়া হলো। এখন মমতা ব্যানার্জির বড় দরদ উঠেছে, 26,000 করছেন বারবার। কিন্তু যারা মেরিট লিস্টে ছিলেন তাদেরকে হাঁটিয়ে দিয়ে যে চাকরি বিক্রি করে আপনাদের নেতামন্ত্রীদের পকেট ভরেছেন, যখন মেরিট লিস্টে থাকা ব্যক্তিদের হাঁটাতে পেরেছেন তখন দরদ হয়নি মমতা ব্যানার্জি? তখন অভিষেক ব্যানার্জির কষ্ট হয়নি যে যারা সারা জীবন পড়াশোনার পিছনে ব্যয় করে ওই চাকরিটির ব্যবস্থা করেছেন, ওই মেরিট লিস্টে নামটি এনেছেন, তাদের জন্য কষ্ট হয়নি? তাদের কথা একবারও ভাবেননি? তারা তো রাজনীতি করে না, তাদের কাছে প্রচুর পয়সা নেই। যারা এই চাকরির জন্য চেষ্টা করেছে প্রত্যেকটি যুবক যুবতী সাধারণ ঘর থেকে আসা, তাদের বাবা মা খেটে খুঁটে তাদের পড়াশোনা করিয়েছে, তাদের কথা তখন ভাবেননি? লাখ লাখ টাকা চাকরি বিক্রি করেছেন। আজকে কেন এত দরদ উঠছে? আপনি কি সহানুভূতি চাইছেন? 26,000 করে বারবার বলে সহানুভূতি কিনতে চাইছেন? বাংলার মানুষ আর সেই সহানুভূতি আপনাকে দেবে না। বাংলার মানুষ সেই সহানুভূতি পাবে কোথায়? বাংলার মানুষ সহানুভূতি আপনি নিচড়ে নিয়েছেন। আপনি বাংলার মানুষের সমস্ত সহানুভূতি আপনি নিগড়ে নিয়েছেন। আপনার বাংলার মানুষের কাছে আপনার জন্য আর কোনো সহানুভূতি নেই। বাংলার মানুষ তেতো হয়ে গেছে। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, ওরকম বাংলার মানুষ তেতো হয়ে গেছে। আপনার গলার আওয়াজটুকু তারা যে শুনছে না, বাধ্য হয়ে শুনছে। এই টিভি চ্যানেলগুলো খুললেই আপনি হে রে রে করে উঠছেন। টিভি চ্যানেলগুলো আপনাকে না দেখলে তো অ্যাডভার্টাইজমেন্ট পাবে না, তার জন্য আপনাকে দেখাচ্ছে
24 ঘন্টার জায়গায় 18 ঘন্টা তাদের আপনাকে দেখাচ্ছে। আপনাকে দেখানোই বন্ধ করে দেওয়া উচিত। তাহলে বাংলার মানুষ না একটু শান্তিতে বসবাস করতে পারবে। আপনার ওই আপনাকে যদি দেখায় আপনার ভয়েস মিউট করে দিয়ে দেখানো দরকার। অসভ্যের মতন বাংলার কালচারকে অসভ্য বানিয়ে ফেলেছেন আপনি। এই পশ্চিমবাংলার বাচ্চাদেরকে শেখাচ্ছেন যে এইভাবেই রাজনীতি করতে হয়। পশ্চিমবাংলার বাচ্চারা বুঝতে পারছে যে রাজনীতি যারা করে তারা এভাবে বুঝিয়ে এভাবেই চিৎকার করে, এভাবেই অসভ্যের মতন চিৎকার করে, মিথ্যাটাকে সত্যি বানানোর চেষ্টা করতে থাকে। কত মিথ্যা কথা বলবেন? আপনি বিজেপিকে দোষ দিচ্ছেন, ছাড়ুন তো বিজেপি। আপনি নিজে কত মিথ্যা কথা বলছেন? আপনি দিনে একটাও সত্যি কথা বলেন কি? নিজের ঘরে বসেও কি একটা সত্যি কথা বলেন? একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী সারাক্ষণ অন্যকে বলছে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। অভিজিৎ গাঙ্গুলি কি বলেছে শুনেছেন? অভিজিৎ গাঙ্গুলি তো বলেছে যে এরপরে আপনাকে ওনার মুখ্যমন্ত্রী মানতে কষ্ট হবে, উনি মনে করবেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি। আর কত অসম্মান করতে হবে আপনাকে? এইবার চেয়ারটি ছেড়ে মানে বিদায় হন। বাংলার জনতা সত্যি পায়ে টেনে হিচড়ে নামাবে ওই চেয়ার থেকে, আপনার কোনো কিছু রাখবে না। যেদিন পশ্চিমবঙ্গের জনতা একবার আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেদিন আপনার এই দলটির কোনো খোঁজ খবরও থাকবে না, একটা পার্টি অফিসও থাকবে না, একটা কর্মীও থাকবে না, সব দেখবেন ঝড়ের বেগে ফাঁকা হয়ে গেছে সব। আপনি যদি কোনো ক্রমে 12-15টাও সিট পান তাহলে আপনার আর কিচ্ছু থাকবে না, আপনার শেষ, আপনি শেষ হয়ে যাবেন। আর পরের দিন দেখবেন একটা সাংসদও আপনার পিছনে দাঁড়িয়ে নেই, কেউ সহানুভূতিও দিতে আসবে না, কেউ পিসিও বলতে আসবে না, কেউ দিদিও বলতে আসবে না। ভেবে দেখুন মানে বিদায় হবেন না জনতা টেনে খিচড়ে নামাবে, তার জন্য অপেক্ষা করবেন। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং বিশ্লেষণটি কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।